প্রিয় ভিউয়ার, আপনি কি একটি চাকরি চান? একটি সুন্দর নিশ্চিত ভবিষ্যতের সম্ভাবনার দুয়ার খুলতে চান? আমার ধারণা হ্যাঁ, ঠিক তাই। কারণ আজকের দুনিয়ায় শতকরা 99.99% মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে একটি ভালো চাকরি, একটি সুন্দর কেরিয়ার গড়ে তোলা। হয়তো কিছু মানুষ যারা জন্মসূত্রে অসম্ভব অসাধারণ প্রতিভাবান, হয়তো কেউ জন্মেছেন সোনার চামচ মুখে নিয়ে, তাদের জীবন জীবিকার প্রয়োজনে ছুটতে হয় না, আনন্দ আহ্লাদের অভাব হয় না, তাদের কথা ভিন্ন। হয়তো মোটিভেশনাল ভিডিওতে আমরা শুনি যে চাকরিই কি জীবনের সব। বাস্তবে আমরা নিজের মেধাকে খাটিয়ে একটি দরজা বন্ধ হলে শত হাজার দরজা খুলতে পারি, কিন্তু বাস্তব জীবনে জ্যাক মা কয়জন হতে পেরেছে? বিল গেটসই বা কয়জন? আমি এরকম যদি কেউ হন, তাদেরকে মোটেও খাটো করে দেখছি না, বরঞ্চ তাদেরকে আমি অসম্ভব সম্মান দিয়েই আমাদের মতো সাধারণ মানুষ যারা, তাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি। আমার দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধা, আমার বন্ধুবান্ধব যারা এই চাকরির লড়াইয়ে, আমার অনেক সিনিয়র জুনিয়র আছেন যারা হয়তো এখনও এই লড়াইয়ের মধ্যে অবতীর্ণ আছেন, যে একটি চাকরি কোনোভাবে যদি জোগাড় করা যায়, জীবনের সমস্ত চিন্তাভাবনা হয়তো চলে যাবে, যা আপনাদেরকে নিয়ে যাবে একটা সম্ভাবনাময় জীবনে ভবিষ্যতে যখন আপনি বৃদ্ধ হবেন। আবার যৌবনেরও সব আনন্দ আপনাকে পেতে সাহায্য করবে এই চাকরি। তো সেই লড়াইয়ে যারা আছেন, আমার সহকর্মী, বন্ধুবান্ধব, আমার সিনিয়র ভাই, আমার জুনিয়র ভাই বোনেরা যারা আছে, তাদের সবার সাথে সহযোগিতা নিয়ে আমি আমার অভিজ্ঞতার আলোকে এমন একটা রুটিন আপনাদেরকে তৈরি করেছি, যা ফিজিক্যালি যদি আপনারা সত্যিকারভাবে 1 বছর প্র্যাকটিস করেন, তাহলে আপনি নিশ্চিতভাবেই যে কোনো ধরনের চাকরির জন্য নিজেকে গড়ে তুলতে পারবেন। বাস্তবে আমরা অনেক ধরনের আবেগপ্রবণতায় ভুগি এবং আমরা মনে করি যে অনেক কল্পনা দেখি, আসলে মনে করাও আসলে তার পিছনে তো যুক্তি লাগে, কিন্তু আমরা আসলে কল্পনা করি, আমরা এই করব ওই করব, নানা ধরনের প্ল্যান করি, কত ধরনের নোট হাবিজাবি কোচিং করি, কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজটি হয় না। প্রকৃতপক্ষে আমাদের প্রস্তুতি নেয়ার যে জায়গাটা, সেখানেই ঘাটতি থাকে এবং সেখানে সবাই একটা সঠিক দিক নির্দেশনা খুঁজে যে কিভাবে প্রিপারেশন নিলে আমি আসলে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো আমি আমার সহযোগীদের সহায়তায়, তাদের অভিজ্ঞতার আলোকে একটা রুটিন আপনাদের জন্য তৈরি করেছি। সেটার নাম আমি দিয়েছি চাকরি পাওয়ার ক্ষেত্রে শতভাগ কার্যকর রুটিন। আপনারা যদি কেউ 1 বছর এই রুটিনটি ফলো করতে পারেন, তাহলে আমি মোটামুটি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি, আপনার যে মানেরই ছাত্র হন না কেন, হয়তো সাধারণ মানের ছাত্র, হয়তো খুব ভালো, হয়তো মধ্যমানের ছাত্র, যেরকমই আপনার মেধা হোক না কেন, আপনি যদি ফিজিক্যালি এই রুটিনটা ফলো করতে পারেন, আপনি মোটামুটি বাংলাদেশের প্রেক্ষিতে একটি ভালো চাকরি অবশ্যই পাবেন। কারণ আসলে সব কিছুই ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত প্রস্তুতির উপর, আপনি নিজেকে কিভাবে গড়ে তুললেন তার উপর। অনেকে কোচিং করে, অনেকে কোচিং করে না। বিসিএস এর মতো পরীক্ষায় কিন্তু কোনো কোচিং না করেও চাকরি পেয়ে এরকম অনেক দৃষ্টান্ত তৈরি হয়েছে। তো আমরা আর কথা না বাড়িয়ে আসল টপিকে চলে যাই। আমাদের এই রুটিনে প্রথমেই আপনারা দেখবেন যে তারিখ। আমরা এই রুটিনের শিটটা তৈরি করেছি 1 মাসের জন্য। এখানে নাম্বার দেওয়া আছে, 31টা নাম্বার দেওয়া আছে, কারণ আমরা জানি একটা মাস সর্বোচ্চ 31 দিনে হতে পারে। এবং এই রুটিনের একদম কর্নারে একটা জায়গায় আমরা দিয়েছি মাসের নাম। অর্থাৎ আপনি এরকম 12টি শিট তৈরি করবেন 12 মাসের জন্য, এবং এই 1 মাস বা এরকম করে 12 মাস আপনি এই রুটিনটা ফলো করে 1 বছরে যদি নিজেকে তৈরি করেন, তাহলে আমি নিশ্চিত যে আপনি আপনার অভিষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন। এবং আসলে মানুষের তো অসাধ্য কিছু নেই, আমাদের সম্ভাবনার মধ্যে, বাস্তবতার মধ্যে যে কোনো কিছুই আপনি পেতে পারেন। তো আমরা শুরু করি। আমাদের এখানে প্রথম যে কলাম, সেখানে আমি দিয়েছি যোগব্যায়াম এবং শরীরচর্চা। আপনাদের কাছে বিষয়টা অনেকটা হাস্যকর মনে হতে পারে যে চাকরির সাথে ভাই এর কি সম্পর্ক, খামাখা আজাইরা পেঁচাল করে আমাদের সময় নষ্ট করছেন। বিষয়টা এরকম নয়। আপনার শারীরিক সুস্থতা, মানসিক প্রফুল্লতা, এই দুটো বিষয় কিন্তু আপনার জীবনে যে কোনো সময়ই আপনাকে সাফল্যের দিকে নিয়ে যায়। যদি কোনো কারণে আপনার শারীরিক সমস্যা, মানসিক প্রফুল্লতা নষ্ট হয়, তাহলে দেখা যাবে কি আপনি আসলে অনেক ভালো প্রিপারেশন নিয়েও কিন্তু আপনি আপনার প্রকৃত যুদ্ধে গিয়ে হেরে আসলেন। তো এই কারণে আমাদেরকে শরীরকে সুস্থ এবং মনকে প্রফুল্ল রাখার জন্য আমাদেরকে নিয়মিতভাবে যোগব্যায়াম এবং শরীরচর্চা করা দরকার। যোগব্যায়াম আমরা জানি এটি আমাদের মানসিক শান্তি এনে দেয়, এবং শরীরচর্চা
আমাদের শরীরকে সুস্থ সবল রাখে। দেখা যাবে যে এই নিয়মিত যদি আপনি প্রতিদিন একটা সার্টেন টাইম এর পিছনে খরচ করেন, আপনার শতকরা 80 থেকে 90 ভাগ রোগ থেকে আপনি মুক্তি পাবেন। তো যেটার ফলে আপনার এই চাকরির প্রিপারেশনে প্রথমেই কিন্তু আপনি অনেক দূর এগিয়ে গেলেন, যে আপনার অনেক বড় একটা অবস্ট্যাকল। কারণ আপনি জানেন যে আপনি যদি অসুস্থ হন তাহলে দীর্ঘদিন আপনাকে চিকিৎসকের পরামর্শে থাকতে হবে, বিশ্রাম নিতে হবে। আপনাকে হয়তো আপনি আপনার পড়াশোনাটা করতে পারবেন না, বা পড়াশোনাটা করলেও সেখান থেকে আপনি কতটুকু ফল লাভ করবেন, কতটুকু আপনার লাভ হবে, সেখান থেকে কতটুকু আপনি নিতে পারবেন, সেটা আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তো এই কারণে শরীরচর্চা এবং যোগব্যায়াম এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এবং এটা দিয়ে আপনাকে আপনার এই রুটিনটা শুরু করতে হবে। যারা খেলাধুলা করেন তাদের হয়তো শরীরচর্চার বিষয়টা দরকার নেই, বা শারীরিক পরিশ্রমের কাজের সাথে যুক্ত তারা হয়তো এটা বাদ দিতে পারেন, কিন্তু যোগব্যায়ামে কিছু বিষয় আছে যেগুলো আপনি ইজিলি অল্প সময়ের মধ্যে প্র্যাকটিস করে আপনার মনকে সবসময় শান্ত প্রফুল্ল রাখতে পারেন। এবং সেজন্য আপনি ইন্টারনেটের মাধ্যমে কোন ব্যায়ামগুলো আপনার জন্য উপযুক্ত সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, এবং সেগুলো নিয়মিত অভ্যাস করতে হবে। দ্বিতীয় যে পয়েন্টটা আসে, এবং এটা আপনাকে মাসে 30 দিন আপনি করবেন, এই ঘরগুলোতে আপনি যেটা করবেন, প্রতিদিন যে কাজগুলো করবেন সেটাকে টিক চিহ্ন দিয়ে দেবেন, এবং আপনি খেয়াল রাখবেন যাতে এই ঘরে কোনো একটি সেল, মানে কোনো একটি ঘরও যাতে ফাঁকা না থাকে। আপনি প্রতিটি কাজ যাতে আপনি করতে পারেন, তখন গিয়ে আপনি আসলে সফল হবেন। দ্বিতীয় যে টপিক এটা আসছে, সংবাদপত্র পাঠ অত্যন্ত জরুরি। আমি এ বিষয় নিয়ে আসলে কথা বলে ভিডিওটাকে খুব বেশি লম্বা করতে চাই না। আপনারাই জানেন যে আজকের দিনে চাকরি পাওয়ার জন্য আপনাদেরকে কতটুকু আপডেট থাকতে হবে, এবং সেখানে আমি দু ধরনের সংবাদপত্রের কথা বলেছি বাংলাদেশের প্রেক্ষিতে। একটা হচ্ছে বাংলা সংবাদপত্র এবং একটি হচ্ছে ইংরেজি সংবাদপত্র। এই ইংরেজি সংবাদপত্রটি মূলত আপনি ইংরেজি ভাষায় আর একটু দক্ষ হওয়ার জন্য, আপনার স্কিল বাড়ানোর জন্য আপনি পড়বেন। সেটা প্রতিদিন আপনাকে অভ্যাস করতে হবে, কারণ একদিন দুই দিন পরেই আপনি মহাজ্ঞানী হয়ে যাবেন, বিষয়টা এরকম নয়। আপনি একটা পত্রিকাকেই প্রয়োজনে পুরো সপ্তাহ পড়ুন, পুরো মাস পড়ুন। আজকে হয়তো একটা পৃষ্ঠা 10টা কলাম পড়লেন, পরের দিন হয়তো আরও 10টা কলাম পড়লেন। এরকম করে করে একটা পত্রিকাকেই আপনি ঘুরিয়ে ফিরিয়ে পড়ুন, বা নিয়মিত পত্রিকা রাখেন, সেটা আপনার আনন্দ দেবে। হয়তো খেলার খবরটা আপনাকে ভালোবাসে, আপনি ওই পাতাটাই পড়ুন। হয়তো সিনেমার গল্পগুলো আপনার ভালো লাগে, সিনেমার কাহিনী আপনার ভালো লাগে, পত্রিকার পাতার ওই অংশটা পড়ুন। হয়তো আপনি শেয়ার বাজার, অর্থনীতিতে আপনার ইন্টারেস্ট আছে, আপনি সেই পাতাটাই পড়ুন, কিন্তু যেটি আপনি পড়ছেন সেটি ভালোভাবে পড়ুন। এখান থেকে নতুন নতুন শব্দ, ভাষার ব্যবহার শিখুন, এবং সেটা আপনাকে ইংরেজি ভাষায় নিয়মিত অভ্যাসকরণে সহায়তা করবে। আর বাংলা সংবাদপত্রটা পড়বেন অবশ্যই খবরের জন্য, এবং এখানে আপনাকে আবার বাছবিচার করলে হবে না, একটা পত্রিকায় সবই পড়তে হবে। প্রশ্ন হলো, তাহলে একটা পত্রিকা কি পুরো সব পাতা পড়তে হবে? বিষয়টা এরকম নয়। আপনি জানেন যে পত্রিকার সবগুলো খবরগুলোই প্রধানত প্রথম এবং শেষের দিকের পাতায় থাকে। ভেতরের পাতাগুলোতে যেটা থাকে ওই খবরেরই ইলাবোরেশন। তো বাস্তবে ওই টোটাল খবরের জিস্টই কিন্তু কয়েক লাইনের মাধ্যমে ওই হেডিংয়ের সাথে দিয়ে দেওয়া হয়। তা আপনি প্রথম পাতা, মানে মূল খবরগুলো যদি অতটুকুই পড়েন প্রতিদিন নিয়মিত হবে, তাহলে আপনি যথেষ্ট আপডেট থাকবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে ভোকাবুলারি, অ্যান্টোনিম এবং সিনোনিম। এর বিকল্প আমাদের নেই। এখন এটা তো আপনি জানেন যে একদিনেই কিন্তু আপনি ভোকাবুলারিকে রিচ করতে পারবেন না, এটা অভ্যাসের বিষয়, এবং এটা আমাদেরকে নিয়মিত করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের পরীক্ষায়, অধিকাংশ চাকরি পরীক্ষায় যে এমসিকিউ আসে সেখানে ভোকাবুলারি, অ্যান্টোনিম, সিনোনিম এটার অসম্ভব গুরুত্ব, এবং এখান থেকে প্রশ্ন থাকেই। তার মানে আপনি যদি এই বিষয়ে দক্ষ হয়ে ওঠেন, তাহলে কি হবে, আপনি কিছু মার্ক কিন্তু পকেটে নিয়ে পরীক্ষার হলে ঢুকছেন, তার মানে কিছু স্টেপ আপনি এগিয়ে গেলেন। তো আমি এখানে সাজেস্ট করব প্রতিদিন 5টা করে ভোকাবুলারি, মানে 5টা করে নতুন শব্দ, এবং সাথে সাথে এই 5টা শব্দের অ্যান্টোনিম এবং সিনোনিম, মানে 5 মানে টোটাল আপনি 15টা শব্দ শিখে নিলেন। এখন এইভাবে আপনার ভোকাবুলারিকে আপনি নিয়মিত আপগ্রেড করতে পারবেন। কিন্তু একদিনেই যদি আপনি চান, তাহলে কি হবে? একদিনেই তো আসলে সম্ভব না। আপনি ধরেন টার্গেট করলেন যে বেসিক্যালি কমন 300টা ভোকাবুলারি আপনার এই জবের জন্য দরকার। বাস্তবিকলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন ধরনের জব আপনি চান, এবং সেই ধরনের আসলে আমাদের এখন অনেকগুলো সিলেবাস বা অনেকগুলো নির্দেশিকাও পাওয়া যায় যে এই শব্দগুলো এই পরীক্ষার জন্য, এগুলো এরকম করে কিছুটা ধারণা পাওয়া যায়। তার সাথে আরও কিছু অতিরিক্ত আপনাকে প্রিপারেশন নিতে হবে। তা আপনি ধরেন মানে একটা
অ্যামাউন্ট বা একটা সংখ্যা তৈরি করলেন যে 300টা যদি আমি ভোকাবুলারি অ্যান্টোনিম সিনোনিম আমি শিখে নিতে পারি, তাহলে হয়তো আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। তো সেক্ষেত্রে আপনি প্রতিদিন যদি 15টা করে শেখেন, 1 মাসে আপনার শব্দভাণ্ডারে যুক্ত হবে কত? প্রায় 450 শব্দ, মানে অ্যান্টোনিয়াম সিনোনিয়াম, বা যদি 5টা করে হলে 150টা শব্দ, 150টা অরিজিনাল ভোকাবুলারি এবং তার 150টা সিনোনিয়াম, 150টা অ্যান্টোনিয়াম, মানে 450 শব্দ কিন্তু আপনার ভাণ্ডারে যুক্ত হচ্ছে। তো এভাবে 1 মাসে যদি 150 হয়, 2 মাসে কিন্তু আপনি 300 শব্দ এবং তার অ্যান্টোনিয়াম সিনোনিয়াম শিখে গেলেন। তো এরপরে আপনি যেটা করতে পারেন, রিভিশনের মধ্যে থাকবেন প্রতিনিয়ত, কারণ রিভিশন না দিলে এগুলো ভুলে যাবেন। অথবা যদি আপনার সিলেবাস বা আপনার টার্গেট লিস্ট আরও বড় হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে রিচ করবেন এবং যখন আপনি কমপ্লিট করবেন সেগুলোকে আবার মানে প্রতিদিন রিভাইসের মধ্যে রাখবেন। দ্বিতীয় বিষয় হলো ইংলিশ গ্রামার, এবং সেখানে ইংলিশ গ্রামারের যে বিষয়গুলো আমরা টার্গেট করবো, যেমন প্রিপোজিশন, আর্টিকেল, এই বিষয়গুলো, বা সেন্টেন্স, বা আপনার নেরেশন, ভয়েস চেঞ্জ, এগুলো আমাদের পরীক্ষায় আসে। এই বিষয়গুলোতে আমরা প্রতিদিন কমপক্ষে একটি চ্যাপ্টার রিভাইসের মধ্যে রাখতে হবে, কারণ ভাষা হলো প্র্যাকটিসের বিষয়। আমি আবার বলছি, ভাষা কিন্তু প্র্যাকটিসের বিষয়। আপনারা এই রিভাইসকে বাদ দিয়ে, এই প্র্যাকটিসকে বাদ দিয়ে আপনি খুব ভালো মানের একটি ক্লাস করে আসলেন কোচিংয়ে, তাহলেই কিন্তু আপনি দক্ষ হয়ে যাবেন না। আপনাকে দক্ষতা অর্জন করার জন্য আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, আর সেই প্র্যাকটিস করার এই পদ্ধতি হলো রিভাইস। আপনাকে প্রতিদিন 1 চ্যাপ্টার করে রিভিশন দিবেন। আপনার সিলেবাস যদি পূর্ণ হয়ে যায়, যেমন এনটিআরসিতে পরীক্ষার জন্য আপনার একটা নির্দিষ্ট সিলেবাস আছে, সিলেবাস তারা প্রণয়ন করে এনটিআরসির ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। বিসিএসের জন্য সেরকম নির্দিষ্ট কিছু বিষয় আছে, এই টপিকের উপরে ইংলিশ গ্রামাটিক্যাল কোয়েশ্চেন থাকবে, আপনি সেই টপিকগুলোর উপর প্রিপারেশন নেবেন। আর ধরেন আজকে আপনি আর্টিকেল রিভিশন দিলেন, আগামীকালকে আপনি প্রিপোজিশন রিভিশন দিলেন, এভাবে করে কন্টিনিউয়াস, এটাকে কখনোই বন্ধ করা যাবে না, এটাকে কন্টিনিউয়াস আপনাকে চালাতে হবে, এবং তখনই কেবলমাত্র আপনি আশা করতে পারেন যে আপনি একটি ভালো চাকরি পাবেন। কারণ ইংরেজিতে কিন্তু একটা ভালো মার্ক পাওয়া যায়, বিশেষত এমসিকিউ টাইপের যে পরীক্ষাগুলো হয় পরীক্ষার শুরুতে, সেই পরীক্ষাগুলোতে অবশ্যই এগিয়ে থাকার জন্য আপনার এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। এবং এরপরে যে বিষয়টা আসে ইংলিশ রাইটিং, এই মডিউলটা আপনাকে শুধু চাকরি পেতে নয়, চাকরি পাওয়ার পরে আপনার কেরিয়ার গড়ে দিতে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। চাকরি পেতে তো এটার ভূমিকা অবশ্যই আছে, কারণ আপনাকে শুরুই তো করতে হবে একটা আবেদনপত্র দিয়ে। যে কোনো চাকরিতে আপনি আবেদন করতে হবে না, তাহলে আপনার এই ইংরেজিতে রাইটিংয়ের স্কিলটা ডেভেলপ করার জন্য আমি এখানে সাজেস্ট করব, প্রতিদিন অন্তত একটা লেটার এবং একটা এসে, সেটা যে কোনো বিষয়ই হোক, আপনি লিখতে থাকেন। আপনার ভুল হোক সমস্যা নেই, সেটাকে সংশোধন করেন, কারণ এখানে তো কেউ দেখছে না। আপনি আপনার ভুলগুলোকে সংশোধন করবেন, আপনি আবার সেগুলোকে ডেভেলপ করবেন। আপনি একদম সহজ বিষয় নিয়ে শুরু করুন, যে কি নিয়ে এসে লিখবো আমি ভাবতেছি না, কি নিয়ে, মানে একদম আপনার পরিচিত কুকুর, বিড়াল, আপনার আশেপাশে যা বিষয় আছে, ক্যাট, ডগ, মাঙ্কি, আপনি ট্রি, যা ইচ্ছা তাই দেখে আপনি লিখতে থাকেন। লিখতে 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 আপনার ভুলগুলো আস্তে আস্তে আপনার মধ্যে ধরা পড়ে, সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে সেগুলোকে আপনি সংশোধন করবেন। প্রয়োজনে আপনি যদি কোনো কোচিং বা কোনো কারো গাইডেন্স বা কারো মেন্টরিংয়ে থাকেন, তার সহযোগিতা নেবেন, তাকে দেখাবেন। এভাবে করে করে প্রতিদিন 2 লাইন একটা লেটার আমি লিখবো, পারতেছি না, আপনি শুরু করুন, আপনি বডিটা লিখুন, আপনি স্ট্রাকচারটা লিখুন, আপনি চিঠির বডি হয়তো অনেক ভুল কথাগুলো চলে আসবে, অনেক গ্রামাটিক্যাল ভুল থাকবে, কিন্তু ক্রমাগত আপনি অভ্যাস করলে আপনার রাইটিং স্কিলটা ডেভেলপ করবে। এবং এই রাইটিং স্কিল কিন্তু আমি আপনাদেরকে আউট অফ টপিক বলে রাখি, যারা বিদেশে যেতে চান আইএলস করে, আইএলস জিআরই এগুলোর মাধ্যমে আপনারা যেতে চান, তো দেখা যায় যে রাইটিং স্কিলটা কিন্তু মারাত্মক। বা আইএলস পরীক্ষা যারা দিয়েছেন, আমি নিজেও এখানে অংশগ্রহণ করেছি, এবং তখন আমি দেখলাম যে সবচেয়ে কঠিন মডিউল আইএলসে কিন্তু রাইটিংটাকে ধরা হয়, কারণ এখানে সবচেয়ে কম নাম্বার ওঠে। আপনার টোটাল ব্যান্ড স্কোর কিন্তু এই আইএলস আপনার রাইটিং মডিউলের কারণে অনেক ক্ষেত্রে দেখেছি, আমার সাথে যারা পরীক্ষা দিয়েছেন তাদের রাইটিংয়ের কারণে তাদের ব্যান্ড স্কোর অনেক অনেক বেশি কমে গিয়েছিল, যেটা আসলে তারা আশা করেনি। তো যেহেতু অ্যাভারেজে আসে, রাইটিংয়ের জন্য এটা নেমে যায়। তো এ কারণে আপনারা রাইটিং স্কিলটাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে, চেষ্টা করতে হবে নিয়মিত, এবং এটা মাস্ট, যাতে এখানে কোনোভাবেই আপনার কোনো ঘর মাসে 31 দিন বা 30 দিন 29 দিন যাই হোক না কেন, আপনার এটা যাতে কোনোভাবেই মিস না হয়, একটা দিনও যাতে আপনার ফাঁকা না যায়, সেখানে সেটা খেয়াল রাখবেন। গণিত, এরপরে আমরা যে টপিকে আসবো, এটা একটা বেসিক চ্যাপ্টার, বেসিক মডিউল, যেখানে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে একটি চাকরি পেতে হলে। আপনাকে একদম যদি প্রাইমারি স্কুলের টিচার হতে চান, তাহলেও কিন্তু আপনাকে এই মডিউলে অবশ্যই অবশ্যই অবশ্যই
দক্ষ হতে হবে। আপনারা আবার আমার কথায় ভুল বুঝবেন না যে প্রাইমারি স্কুলকে আমি কখনোই খাটো হতে দেখছি না, বরঞ্চ আজকে প্রাইমারি স্কুলে চাকরি পাওয়া বিসিএস এর চাকরি পাওয়া হচ্ছে কোনো অংশেই কিন্তু সহজ বিষয় নয়, এবং সেখানে দারুণ প্র্যাকটিস, দারুণ কম্পিটিশন আছে, এবং অসামান্য দক্ষতা নিয়ে এক একজন প্রতিযোগী ঝাঁপিয়ে পড়ছে। কারণ আজকের জীবনে যে কোনো চাকরি কিন্তু মানুষের জন্য গুরুত্বপূর্ণ, এবং কম্পিটিশন আপনি সব জায়গায় আপনাকে ফেস করতে হবে। তো প্রসঙ্গে চলে আসি গণিত। গণিতে আপনি প্রিপারেশান নেওয়ার জন্য আমি এখানে সাজেস্ট করব নতুন এক অধ্যায়, তার সাথে পুরনো 2 অধ্যায়। মানে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে বা কোচিংয়ে পড়েন, তাহলে সেখানে আপনাকে যে অধ্যায় পড়ানো হচ্ছে, ধরেন আপনাকে গড় চ্যাপ্টার স্যার পড়াচ্ছেন, আপনি সেই নতুন অধ্যায়ের 10টি অঙ্ক প্রতিদিন করবেন মিনিমাম, এবং তার সাথে পুরনো মানে আগে স্যার যা পড়িয়েছেন সেই রকম, ধরেন আপনি এখন গড় পড়ছেন, এর আগে আপনি শতকরা পড়েছেন, দশমিক পড়েছেন, তাহলে আপনি শতকরার 5টি অঙ্ক প্রতিদিন করবেন এবং দশমিকের 5টি অঙ্ক প্রতিদিন করবেন। এবং খেয়াল রাখবেন, এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে পুরনো অধ্যায়ের অঙ্কগুলো অবশ্যই পারতে হবে। আমি আবার বলছি, আপনাদেরকে অবশ্যই এবং অবশ্যই পারতে হবে, আপনাদেরকে নিজেদের সেভাবেই গড়ে তুলতে হবে যাতে আপনারা এটা যে কোনোভাবেই করতে পারেন, এবং নতুন অধ্যায়ের অঙ্কগুলো আপনাদেরকে পারতে হবে। তবে এটা ঠিক, নতুন অধ্যায়ের অঙ্কগুলো যদি না পারেন, আপনাকে এখানে হতাশ হলে চলবে না। আপনাকে আরও বেশি কনসেন্ট্রেট করতে হবে, আরও বেশি পরিশ্রম করতে হবে, চর্চা করতে হবে, স্যারদের সহযোগিতা নিতে হবে, বড় ভাই, মেন্টর যারা সিনিয়র আছেন তাদের সহযোগিতা নিয়ে আপনি নিজেকে গড়ে তুলবেন। তাহলে দেখবেন হয়তো আপনি আজকে 4টা অঙ্ক পারছেন, আগামী দিন হয়তো 6টা পাচ্ছেন, এরপরে হয়তো আপনি 10টার মধ্যে 10টাই পারবেন। তো এভাবে আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে, কিন্তু ন্যূনতম আপনার প্র্যাকটিসের এই জায়গাটা যাতে থাকে যে আমি নতুন যে চ্যাপ্টার এখন করছি সেটা আপনি কোনো কোচিং বা প্রতিষ্ঠানে করতে পারেন, ব্যক্তিগতভাবে আপনি প্রিপারেশন নিতে পারেন, কিন্তু সে জায়গায় যাতে আপনার এই 10টা অঙ্ক আপনাদের প্রতিদিন আপনি করলেন, এবং পুরনো অধ্যায়গুলো থেকে যাতে 5টা অঙ্ক, মানে মোট 10টা, টোটাল হচ্ছে প্রতিদিন এই 20টা অঙ্ক আপনাকে করতেই হবে। এই 20টা অঙ্ক যাতে কোনোভাবে আপনার মিস না হয়, এর উপরে আপনি যতটুকু পারেন, তাহলে এটাই কিন্তু আপনাকে আসলে বেসটা গড়ে দিবে। এবং এখন যে নতুন চ্যাপ্টার সেটা কিন্তু পুরনো হয়ে যাচ্ছে, আপনি খেয়াল করেন, এই এখন যে চ্যাপ্টারটা করছেন সেটা হচ্ছে পরের চ্যাপ্টার যাওয়া মাত্র এটা পুরনো হয়ে গেল, তাহলে সেই চ্যাপ্টার থেকে আবার এরপরে 5টা করবেন, এইভাবে সার্কুলেটলি করবে। আপনার সিলেবাস কমপ্লিট হলে আপনি টোটালটা আবার রিভিশন দিবেন, তখন হয়তো একটি চ্যাপ্টার থেকে আপনি 10টি অঙ্ক করলেন, অন্য চ্যাপ্টারগুলো থেকে 5টি করে 10টি, মোট হচ্ছে 20টি। আবার এরপরে ওই যে পুরোনো চ্যাপ্টারগুলো সেগুলোকে আবার আপনি নতুন হিসেবে বিবেচনা করে, এভাবেই কিন্তু আপনাকে 1 বছর প্রিপারেশন নিতে হবে। বাংলা ব্যাকরণ থেকে এই প্রশ্নগুলোকে আমরা অনেকেই ভয় পাই, বিশেষত যাদের ব্যাকরণের দুর্বলতা আছে, এবং সেখানে আসলে আমার কাছে কোনো শর্টকাট মেথড নেই এই টপিকে, এই মডিউলে। কারণ বাংলা আমাদের মাতৃভাষা, এবং এখানে আসলে আমাদের আসলে মার্সিলেস হওয়া উচিত। কোনোভাবেই এখানে যাতে ভুল আমরা হয় এবং সেটাকে আমরা নিজেকে ক্ষমা করে দেওয়ার মতো কোনো সুযোগ দেওয়া উচিত নয়, কারণ এটা আমাদের ভাষা। গ্রামার বা ব্যাকরণ হয়তো একটু জটিল বিষয়, কিন্তু এটা অসম্ভব কিছু নয়। আপনি যে মানেরই ছাত্র হন না কেন, আপনি যদি কোনোভাবে অনার্স পাস করেন, মাস্টার্স পাস করেন, আপনাকে বুঝতে হবে যে বাংলা ব্যাকরণ বোঝার মতো সামর্থ্য আপনার আছে, এবং এটাকে আয়ত্ত করার মতো সামর্থ্য আপনার আছেই। কারণ এই যোগ্যতা না হলে তো আপনি তো চাকরির জন্য আবেদন করতে পারছেন না। আমি ধরে নিচ্ছি আপনি হয়তো স্নাতক বা স্নাতকোত্তর পাশ করেছেন, সুতরাং এই ব্যাকরণের বিষয়টা আপনাদেরকে একইভাবে প্রতিদিন একটা অধ্যায় রিভিশনের মধ্যে রাখতে পারেন। আজকে হয়তো আপনি কারক পড়লেন, কালকে হয়তো বিভক্তি, এরপরের দিন হয়তো আপনি প্রত্যয় নিয়ে পড়বেন। এভাবে করে আপনি সবগুলো টপিককে রিভিশনের মধ্যে রাখবেন। বিশেষত কিছু অধ্যায় তো খুবই মজার বাংলা ব্যাকরণে, আপনি বাগধারা, প্রবাদ প্রবচন, বিপরীত শব্দ, আমি এগুলোকেও কিন্তু ব্যাকরণের মধ্যে ফেলছি। আরেকটা বিষয়, কারেকশন, ভুল শব্দ দেয়া হয় আপনাকে, ভুল বানানগুলো দেয়া হয়, সেখান থেকে আপনাকে শুদ্ধ বানান, মানে 4টা, যেমন মুমূর্ষু এই বানানটাকে, এটা একটা কমন, আমি এই কারণে উদাহরণ দিলাম যে আরও তো শব্দ আছে, এটা উদাহরণ হিসেবে, এটা আমি অনেকবার অনেক পরীক্ষায় আমি এটা পেয়েছি যে মুমূর্ষুটা দেয়া হয়, এটার 3টা বানান থাকবে ভুল এবং একটা বানান থাকবে শুদ্ধ, আপনাকে সেটাকে বেছে নিতে হবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আসলে বাংলা ব্যাকরণের অন্তর্গত, এবং আপনি প্রতিদিনই একটা অধ্যায়কে পরিপূর্ণভাবে যদি রিভিশন দেন এবং 12 মাস আপনি এভাবেই যদি প্র্যাকটিস করতে পারেন টোটাল ব্যাকরণকে। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, কিছু বিষয় আমাদের ভালো লাগে, যেমন আমি
বাগধারা খুবই পছন্দ করি, প্রবাদ প্রবচন এগুলো আমার খুব ভালো লাগে। বা আহ, আহ, এই অংশটা কিন্তু বারবার পড়লাম, আবার কারকটা আমার কাছে একটু জটিল মনে হয়, সমাজটা আমার কাছে একটু কঠিন মনে হয়, এগুলোকে আমি একটু কম কম করে পড়লাম। বিষয়টা কিন্তু এরকম করলে এটা কিন্তু স্কুলের পড়া নয় যে আপনি একটা না হলে আরেকটা দিয়ে কাভার করে যাবে, বা ব্যাক বেঞ্চার ফ্রন্ট বেঞ্চার, এই বিষয়গুলো কিন্তু এই চাকরির পরীক্ষায় কাজে আসবে না। সেখানে সবাই প্রতিদ্বন্দ্বী, আপনাকে নিজের যোগ্যতাই আপনাকে সেখানে বা ওখানে আপনাকে সহযোগিতা করার জন্য কিন্তু কেউ থাকবে না। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, চাকরির পরীক্ষায় আপনাকে সহযোগিতা করার জন্য কীরকম থাকবে না। আমাদের অনেক স্টুডেন্ট আমরা পাই যে এরকম প্রিপারেশন নেয় যে আমি প্রথম অধ্যায় পড়বো, তুই দ্বিতীয় অধ্যায় পড়ে আসিস, আমরা এক পরস্পরকে সহযোগিতা করে 100 আনসার করে আসবো। কিন্তু মহাশয়েরা, চাকরির পরীক্ষায় কিন্তু এটা সুযোগ নেই। এবং এরপরে আমি যে মডিউলটা নিয়ে আসবো আপনাদের সামনে, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান থেকে প্রায় 25% কোয়েশ্চেন আপনাদের থাকে বিভিন্ন চাকরির পরীক্ষায়। সুতরাং এটা কোনোভাবেই ফেলার বিষয় না। আর এটাই অত্যন্ত বিশাল একটি অধ্যায় বিষয়। আপনি এখানে সাধারণ জ্ঞানের আসলে সীমা পরিসীমা কতটুকু এই প্রশ্ন করলে সাধারণ জ্ঞানে কিন্তু তার উত্তর দেওয়া সুযোগ নেই। যে কোনো জায়গা থেকে শিক্ষক প্রশ্ন করতেন, তারপরেও কিছু গাইডলাইন আছে, সাধারণ জ্ঞানে কিছু গাইডলাইন আছে, যেমন রাজধানী, বিভিন্ন দেশের আয়তন, রাজনৈতিক বিষয়, এগুলো বা বিভিন্ন সায়েন্টিফিক নলেজ, এগুলো থেকে আপনাকে আপনার একাডেমিক সিলেবাসের বিষয়, এই বিষয়গুলো থেকে আপনার মানে প্রশ্ন করা হবে। এবং সেগুলো সাধারণ জ্ঞানের যে বইগুলো আপনারা প্র্যাকটিস করেন, আমি স্পেসিফিক্যালি কোনো বই বলবো না আপনাকে, কারণ এ কারণে বলবো না যে কোন বইটি ভালো ভালো আমার কাছে হচ্ছে সেই বইটি ভালো যেটি আপনি পড়েন। খুব ভালো মানে একটি বই আপনি নিলেন, হ্যাঁ, বা সেখানে হয়তো ভুল শুদ্ধের সম্ভাবনা 0%, একদম নির্ভুল একটি বই নিলেন কিন্তু আপনি পড়লেন না। আর একটি কিছুটা প্রিন্টিং মিস্টেক আছে, কিছু ভুলে ভরা একটি বই আপনি সিলেক্ট করে ফেলেছেন, মনে করেছেন এটাই ভালো, কিন্তু আপনি সেটা পড়লেন, আপনি কিন্তু দ্বিতীয় ক্ষেত্রেই লাভবান হবেন এবং সেখান থেকে আপনার কিন্তু চাকরি পাওয়ার দিকে আপনি এগিয়ে যাবেন। কিন্তু আপনি খুব ভালো বই নিলেন কিন্তু পড়লেন না, তাহলে সেই বইটি কোনো অবস্থায় ভালো নয়। তো আমি বলবো যে আপনারা আপনাদের বিবেচনা কাজে লাগিয়ে, কারণ আমি ভিডিওতে কোনো বইয়ের অ্যাডভার্টাইজ করার জন্য তৈরি করিনি, আপনাদের শিক্ষকের পরামর্শে, মেন্টরদের পরামর্শে, সিনিয়রদের পরামর্শে, যারা অভিজ্ঞ দক্ষ তাদের পরামর্শে যে বইটাই সিলেক্ট করেন না কারণ সেখানেই দেখবেন যে এই সাধারণ জ্ঞানগুলোকে বিভিন্ন অধ্যায়ে ভাগ করে দেয়া আছে। আপনারা সেই ভাগ অনুযায়ী পড়বেন প্রতিদিন, পুরনো 2 পাঠ এবং নতুন 1 পাঠ। আবার বলছি, প্রতিদিন পুরনো 2 অধ্যায় রিভিশন দিবেন এবং নতুন 1 অধ্যায় রিভিশন দিবেন। এখন প্রশ্ন করতে পারেন যে অধ্যায়গুলো যদি শেষ হয়ে যায় তখন কি করব? নতুন কোনো কিছু যখন আমরা শিখি, স্বাভাবিকভাবেই সেখানে আমাদেরকে অতিরিক্ত সময় দিতে হয়। আপনি খেয়াল রাখবেন একটি নতুন অধ্যায়ে সাধারণ জ্ঞান আয়ত্ত করতে আপনার ঠিক কতটুকু সময় যায়। যখন সবগুলো অধ্যায় আপনার কাছে পুরনো হয়ে যাবে, তখন ওই একটি পুরনো অধ্যায়কে আপনি নতুনভাবে শেখার জন্য যতটুকু সময় দিয়েছিলেন, বারবার এটাকে রিভিশন করতে করতে একসময় দেখবেন এটা প্রায় মুখস্থ, একদম মুখস্থ আপনাকে করে ফেলতে হবে, সেটা কিন্তু আমি বলছি না। আমি বলছি একদম মুখস্থের মতো করে আপনাকে নিয়ে যেতে হবে। কারণ পরীক্ষায় তো আপনাকে এগুলো মেমোরাইজ থেকে লিখতে হবে, আপনি তো সেখানে কোনো গুগলিং করতে পারবেন না, কোনো বই খুলে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই এদেশে। তো সেখানে আপনাকে মুখস্থ করতেই হবে এবং এগুলো প্রায় মুখস্থের কাছাকাছি। অনেকটা হয় কি, আমরা যে কখনো অপশন দেখলেও কিন্তু আমাদের মনে হয়ে যায়, অ্যাটলিস্ট এতটুকু আমাদেরকেও তো আসলে এই জায়গায় শিখতেই হবে, না হলে কি করব, আমরা আসলে এই কম্পিটিশনে পিছিয়ে যাব। এরপরে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত একটা জরুরি বিষয়, সোশ্যাল মিডিয়া। সেখানে ইউটিউব আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে। আমরা এই বিষয় থেকে যেমন মুক্ত হতে পারবো না, আমাদের চাকরির প্রিপারেশন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখন আমি এটাকে কেন এই রুটিনে অন্তর্ভুক্ত করলাম সেটা আপনার হয়তো অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে এটা কি আসলে দরকার আছে। হ্যাঁ, অবশ্যই দরকার আছে, কারণ এই 1 বছর আপনাকে এই রুটিন ওয়াইজ প্রতিদিন 1 ঘন্টা করে সোশ্যাল নেটওয়ার্কে থাকতেই হবে। এবং সেখানে আপনি কি করবেন আমি বলি, প্রথমেই আপনি যেটি করবেন, আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে আপনি সবাইকে আনফ্রেন্ড করে দিন, অথবা আপনার যতগুলো আইডি আছে সবগুলোকে ডিঅ্যাক্টিভ করে দিন। কারণ এই
বন্ধুদের সাথে আপনি হয়তো অনেক সময় কাটাবেন যেটা আপনার কাজে লাগবে না। আজকে একটি বন্ধু হয়তো একটু মুখ বাঁকা করে ছবি দিয়েছে, আপনার দেখেই মনে হবে সেখানে একটা রিয়েক্ট করতে। আপনি রিয়েক্ট দিলেন, সে কমেন্ট করলো, আপনি পাল্টা কমেন্ট করলে, এভাবেই চলতে থাকলো একটা হোয়াটসঅ্যাপে। আজকে ফেসবুকে একটু করে স্ক্রলিং করলে অনেক ভিডিও পাওয়া যায়। আজকে ইউটিউব থেকে মানুষ নাকি ফেসবুকে বেশি ভিডিও দেখছে, এবং আমি নিজে কিন্তু দেখেছি। একবার আমি একটা পড়ার বিষয় নিয়ে সার্চ করছিলাম ভিডিও, কিন্তু আমার একটু পরে আমি বুঝলাম যে আমি আসলে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি। আমি যে জন্য সোশ্যাল মিডিয়াতে ঢুকেছিলাম তার কোনো বিষয়ই আমি যাচ্ছি না। আমি আমার ইচ্ছা মতো মন পছন্দ মতো ওইখানে বিল্ডিং ভাঙা হচ্ছে, ওইখানে চাষাবাদ হচ্ছে, ওখানে বায়োফ্ল্যাগ হচ্ছে, ভ্যারাইটিস বিষয় নিয়ে দেখতে দেখতে আমি আসলে ডিস্ট্র্যাক্ট, আমাদের মূল লক্ষ্য থেকে আমি কিন্তু সরে গেছি। তো এই ধরনের বিষয় যাতে আপনার সাথে না আসে সেই জন্য আপনি ফেসবুকে বন্ধুদেরকে হয় আনফ্রেন্ড করে দিবেন, অথবা আপনি আপনার যতগুলো আইডি আছে সবগুলোকে ব্লক করে দিয়ে নতুন করে একটা আইডি খুলবেন। এবং কারণ এবং সেখানে কাদেরকে রাখবেন? সেখানে রাখবেন যারা আপনার মতো জীবনকে গড়ে তুলতে চায়, যারা আপনার মতো নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, স্টাবলিশ হতে চায়, সাকসেসফুল হতে চায়, যারা আপনার সহযোগী, যেমন আপনার সহপাঠী হতে পারে। আপনি হয়তো কোনো কোচিংয়ে পড়েন, সেখানে স্যারদেরকে আপনি রাখবেন, আপনার ক্লাসমেট বন্ধুদের রাখবেন, যারা ওই রিলেটেড পোস্ট করে, ওই রিলেটেড আলোচনা করে, ওই রিলেটেড থিঙ্ক করে, যাদের ধ্যান জ্ঞান একটা চাকরির পিছনে আছে, তাদেরকেই রাখবেন। এতে আপনার কিন্তু লোকসান হবে না। এই কারণে লোকসান হবে না, আজকে আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন অনেক দিন আগে, আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি, আপনি একটা ভালো চাকরি পান, যেদিন আপনার প্রোফাইলের নিচে বিসিএস ক্যাডার, লোক প্রশাসন, বিসিএস ক্যাডার, শিক্ষা ক্যাডার এগুলো লেখা দেখবে, তারাই আপনাকে খুঁজে খুঁজে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে। যখন শুনবে অমুকের শিক্ষা ক্যাডার চাকরি হয়েছে, ম্যাজিস্ট্রেট হিসেবে অমুক জয়েন করেছে, তখন তারাই খুঁজে খুঁজে আপনাকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। তো আপাতত একটা বছর আপনাকে কষ্ট করতে হবে, সবগুলো যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে, এবং এখানে কোনো ধরনের যোগাযোগ, এবং এক্ষেত্রে যদি দেখেন আপনার সহপাঠী যেও আসলে এই বিষয়ে মনোযোগী নয়, একটা ক্লাসে সবাই তো একরকম মানসিকতা থাকে না, তা আপনি তাদেরকেও বাদ দিয়ে দিবেন, আনফ্রেন্ড করে দিবেন। শুধুমাত্র যারা পারপাসিভ তাদেরকে রাখবেন। এবং সেই সাথে ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ, ইউটিউবে আপনি অনেক ধরনের শিক্ষা লাভ করতে পারেন, অনেক ধরনের শিক্ষামূলক চ্যানেল আছে যেগুলো আপনার পড়ার সাথে রিলেটেড, এবং মনকে প্রচণ্ড পরিমাণে শক্ত করে নিয়ন্ত্রণ করে আপনাকে এই জগতে ঝাঁপ দিতে হবে, যাতে আপনি যে অন্য কোনো কিছু আপনাকে মোহগ্রস্ত করবে না, অন্য কোনো কিছু আপনাকে আকৃষ্ট করবে না। আপনি যে বিষয় খুঁজতে বেরিয়েছেন, যে বিষয় খুঁজতে চান, যে বিষয়ে জানতে চান, শিখতে চান, সেই বিষয়ের ভিডিওগুলোই আপনি সার্চ করবেন, দেখবেন। অন্য কিছু আসলে আপনি কোনোভাবেই সেখানে ইনভলভ হবেন না। এভাবে মনকে শক্ত করে ইউটিউব, হোয়াটসঅ্যাপের গ্রুপ যেগুলো আছে সেখানেও আপনি সেই সব গ্রুপেই যুক্ত হবেন যেগুলো আসলে পারপাসিভ, যেগুলো আপনার শিক্ষামূলক পোস্ট দিবে, চাকরির বিভিন্ন বিষয়, টেকনিক, আইন কানুন বা নতুন ধরনের পরীক্ষা পদ্ধতি, এই বিষয় নিয়ে যারা আলোচনা করবে আপনি তাদের সাথে থাকবেন। এরপরে হচ্ছে গ্রুপ স্টাডি। এই চাকরির জগতে গ্রুপ স্টাডি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে এটা বুঝতে হবে যে আপনি কিন্তু অন্য জগতে পড়াশোনায় চলে এসেছেন, আপনি কিন্তু সেই স্কুলের পড়াশোনায় আর নেই। স্কুলে আমরা কি করতাম, একটা ভালো শীট পেলে কাউকে দেখাতাম না, কারণ ওখানে ফার্স্ট সেকেন্ড হওয়ার বিষয় ছিল যে আমি যদি আমার শীটটা অন্য কাউকে দেখিয়ে দিই, সে ফার্স্ট হয়ে যাবে। কিন্তু এই চাকরির জগতে পড়াশোনা কিন্তু ঠিক তার উল্টো। এখানে আপনি যত অন্যকে সহযোগিতা করবেন তত নিজেকে ডেভেলপ করবেন। আপনি যত অন্যকে বোঝাবেন আপনার বুঝটা তত শক্ত হবে। আপনি অন্যকে যত বেশি প্রস্তুতি নিতে সহায়তা করবেন, ঠিক তেমনি বিপরীতভাবে আপনি নিজেকেই গড়ে তুলবেন। এ কারণে আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন। অবশ্যই আপনি যা শিখেছেন অন্যদের শেখানোর চেষ্টা করবেন, তাতে তাদের উপকার হোক বা না হোক, আমি এটা গ্যারান্টি দিচ্ছি যে আপনি নিজেকে কিন্তু ওই বিষয়ের একদম ওস্তাদ হিসাবে একসময় আবিষ্কার করবেন। এবং সেই জন্য গ্রুপ স্টাডির কিন্তু কোনো বিকল্প নেই এবং হতে পারে না। এবং আমি দেখেছি যতজনই এই জগতে সাকসেসফুল, আমার আশেপাশে যাদেরকেই আমি দেখেছি সাকসেসফুল, তারা সবাই গ্রুপ স্টাডি করতো, এবং তারা সবাই এ বিষয়ে অনেক সময় দিয়ে প্রতিদিন অন্তত 1-2 ঘন্টা তারা এই গ্রুপ স্টাডি করতোই। এবং সেটা যদি কখনো শারীরিকভাবে না হতো, মানে শারীরিকভাবে বলতে আমি বুঝাচ্ছি যে একসাথে যদি জড়ো হতে নাও পারতো, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, জুম অ্যাপ, বিভিন্ন ধরনের মিডিয়া ব্যবহার করে তারা কিন্তু প্রতিনিয়ত তাদের আইডিয়া শেয়ার করতোই, এবং তারা এই গ্রুপ স্টাডির মাধ্যমে নিজেকে গড়ে তুলেছিল। আজকে আমার সেই সব বন্ধুরাই কিন্তু সফল। অনেকে ভাবতো যে আসলে ওরা নিজে পড়ে আরেকজনকে সহযোগিতা করছে,
কি লাভ ওদের? ওরাই হচ্ছে লুজার। বাস্তবে এরকম নয়, এরকম যারা ভেবেছিল তারাই আজকে লুজার, এবং ওরাই কিন্তু আজকে সাকসেসফুল। আমার সেই বন্ধুরাই কিন্তু সাকসেসফুল, যারা একটা টিম ওয়ার্ক করেছিল, একটা গ্রুপ ওয়ার্ক করেছিল, তারা সবাই কিন্তু নিজেকে নিজের মতো পছন্দের জায়গায় নিয়ে এসেছে। স্পিকিং ইংলিশ এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত ব্রিটিশরা যাওয়ার পরে আমাদের দেশে যা যা রেখে গিয়েছিল তার মধ্যে অন্যতম একটা বিষয়, সেটা হচ্ছে ইংরেজি প্রীতি। আমাদের বসেরাও কিন্তু তার বিকল্প নয়, ব্যতিক্রম নয়। আমাদের বসেরাও কিন্তু ইংরেজি প্রীতিতে রীতিমতো অভিভূত, প্রীত এবং আসক্ত। আপনি যে কোনো ইন্টারভিউতে যান, সেখানে আপনাকে ইংরেজিতে দু একটা কথা উনি জিজ্ঞেস করবেন, এবং আপনি যদি সেটাকে বাংলায় উত্তর দেন, উনি নিঃসন্দেহে আপনাকে অত্যন্ত বাইরের কাতারে ফেলে দিবেন, মানে আপনি ওখানেই বাতিল হয়ে যাচ্ছেন। তো এই কারণে আপনাকে স্মার্টলি ফ্লুয়েন্ট ইংলিশ বলতে হবে। আর সত্যি কথা বলতে কি, আজকের এই যুগে আন্তর্জাতিক ভাষা ইংরেজি, আপনাকে সেই বিষয়ে তো দক্ষ হতেই হবে। বিশেষত আপনি যদি কর্পোরেট ওয়ার্ল্ডে আসতে চান, আপনাকে তো আসলে এর বিকল্প কোনো ভাবাটাই উচিত হবে না। আপনাকে অবশ্যই এবং অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে, পারঙ্গম হতে হবে, স্মার্টলি ফ্লুয়েন্টলি আপনাকে কথা বলা শিখতে হবে। এর বিকল্প আপনি ভাবতেই পারবেন না। এই ইংরেজির জন্য আপনি কি করবেন, আপনার বন্ধুবান্ধব যাকেই পান না কেন, যদি আপনি বিবাহিত হন তাহলে তো আরও ভালো, আপনার স্পাউস, আপনার সঙ্গী যে আছে তার সাথে আপনি ইংরেজিতে কথা বলতে বলবেন। সে যদি লজ্জা পায়, সে যদি চায় না, এক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে এটা খুবই বড় সমস্যা, যে বন্ধুরা কিন্তু হাসাহাসি করে যে আসছে পণ্ডিত। তো আপনি আপনার কাজ করে যাবেন, কারণ শেষে গাছটি লাগালে আমটি কিন্তু আপনিই খাবেন। তো সেজন্য আপনাকে কষ্ট করতে হবে, অনেকে হাসাহাসি করবে, বিদ্রুপ করবে, তারপরে খুঁজে নেবেন কেউ না কেউ তো সিরিয়াস আছে, তার সাথে আপনি শেয়ার করবেন। প্রতিদিন অ্যাটলিস্ট আপনাকে 20 মিনিট স্পিকিং ইংলিশ আপনি চালাতে পারেন। আপনি গৃহস্থালী কাজে, আপনি আপনার ঘরে কারোর সাথে কাজে আপনি বললেন, টার্গেট করলেন যে এখানেই আমি ইংরেজি প্র্যাকটিস করবো। আপনি খেলার মাঠে ইংরেজি প্র্যাকটিস করবো, যে আমরা এখানে সব কথাগুলো আমরা ইংরেজিতে বলবো, কিন্তু খেয়াল করবেন ওখানে কোনো বাংলা কথা কিন্তু আপনি ব্যবহার করবেন না, টোটালি ইংরেজি কথা বলবেন। এবং সেটা আপনি সাহিত্য আড্ডা বা ক্ষেত্র যাই হোক না কেন, সেটাকে আপনাকেই খুঁজে নিতে হবে, আপনার জন্য সবচেয়ে অ্যাভেইলেবল যে ক্ষেত্রটা আছে। সব কিছুতে যদি ব্যর্থ হন, আমাদের মতো যারা অভাগা ছিল তাদের জন্য তো সহজ একটা পথ আছে, সেটা হচ্ছে কাস্টমার কেয়ার। হ্যাঁ, আপনি আশ্চর্য হবেন না, এটা একটা অন্যতম ওয়ে। যাদের কোনো গতি নাই তাদের জন্য এই কাস্টমার কেয়ার। আগে বলতো না, যার নাই কোনো গতি সে করতো উকালতি। এখন আমরা এটাকেই চেঞ্জ করে বলতাম যে যার নাই কোনো গতি তার হচ্ছে হয় যেন কাস্টমার কেয়ারের মতি। আপনি বিভিন্ন মোবাইল কোম্পানি বা বিভিন্ন কোম্পানি কাস্টমার কেয়ার আছে, ওগুলোতে ফোন করে আপনি ইংরেজিটাকে চুজ করে নেবেন এবং তার সাথে কথা বলবেন। আপনার যা ইচ্ছা, আপনার সিম হারিয়ে গেছে, আপনার মোবাইল কাজ করছে না, আপনার ইন্টারনেট সেটিং কাজ করছে, আপনি টোটাল 20 মিনিট তার সাথে কথা বলুন, টার্গেট নিয়ে কথা বলুন, যাতে ওই সময় একটিও বাংলা সেন্টেন্স ব্যবহার না করেন। আপনি যা ইচ্ছা বলুন, এখানে আপনার কিন্তু কোনো বাধা ধরার নিয়ম নেই। বলতে পারেন আপনার সিম হারিয়ে গেছেন, কীভাবে সিম তুলবেন, আপনি গায়ে থাকেন, আপনি টেকনোলজি কিছু বোঝেন না, আপনার সিমটা কি চুরি হলো না কি হলো, আপনার মোবাইল সেট কাজ করছে না, ইন্টারনেট সেটিং করতে পারছেন না, ইউটিউব হচ্ছে না, এ হচ্ছে যে, আপনার কিন্তু এখানে কোনো দায় নেই। আপনি ভালো করে খেয়াল করুন, এখানে কিন্তু কাস্টমার কেয়ারের যে এক্সিকিউটিভ আছে, যারা চাকরিজীবী আছে, তাদের দায় হলো আপনার কথাটা বুঝে নেওয়া। আপনার কিন্তু তাদেরকে বোঝানোর দায় নেই। আপনারা শুধু প্র্যাকটিস করবেন, আপনি বলে যাবেন। এই বলতে 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 আপনার একসময় স্পোকেন ইংলিশ, এবং এটা যাতে অবশ্যই মাসের প্রতিটি দিন আপনি যাতে যে কোনোভাবেই হোক আপনি এটাকে প্রস্তুতির এই রুটিনে রাখবেন, এবং এটি যাতে কোনোভাবে মিস হয় না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি হয়তো একসময় খুব ভালো স্পিকার হয়ে গেলেন, এত ভালো স্পিকার, আপনি ফ্লুয়েন্টলি কথা বলেন, ইংরেজির লেকচারারও আপনার সাথে কথা বলতে খুব ধন্য করে যে না, ইউ আর দ্য বেস্ট, তোমার মতো ছাত্র আমি আর কখনো দেখিনি। কিন্তু এতে করে আপনি কি করলেন, বাদ দিয়ে দিলেন যে এখন তো আমি দক্ষ হয়ে গেছি। কিন্তু ব্যাপারটা এরকম নয় মশাই। কারণ হচ্ছে স্পোকেন ইংলিশ বা স্পিকিং যে কোনো ভাষাই বলা, এটা অভ্যাসের প্রয়োজন, এটা প্র্যাকটিসের প্রয়োজন, বাদ দিতে পারবেন না। আপনাকে অবশ্যই এবং অবশ্যই এটি আপনার প্রিপারেশনের মধ্যে রাখতে হবে, এটি আপনি কখনোই অ্যাভয়েড করতে পারবেন না। আর তাই আপনাকে অবশ্যই এবং অবশ্যই এই স্পোকেন ইংলিশে আপনাকে যথেষ্ট সময় দিতে হবে, 20 মিনিট প্রতিদিন আপনাকে সময় দিতে হবে। এবং সব শেষ যে টপিক, সেটা হচ্ছে পরের দিনের প্ল্যান। এটাও কি রুটিনে অন্তর্ভুক্ত করা লাগে? জি মশাই, এটাও রুটিনে অন্তর্ভুক্ত করা লাগে এই কারণে, কারণ আজকের দিনটি আপনি সফলভাবে সম্পন্ন করার পরে আগামী দিনের এই মডিউলগুলো আপনি কিভাবে করবেন,
তার একটা প্রিপারেশন, তার একটা পরিকল্পনা আপনি করে তারপরে ঘুমাতে যাবেন। এবং চাকরির এই জগতে সফল হতে গেলে আপনাকে অবশ্যই এই বিষয়ের উপর আপনাকে দক্ষ হতে হবে, অভিজ্ঞ হতে হবে, এবং যাতে কোনোভাবে আপনার এই 12টা মাস 365 দিন, যদি লিপি হারা 366 দিন, আপনার কোনোভাবেই যেন এই রুটিনের একটি ঘরের একটি অংশও যাতে খালি না থাকে। তখনই গিয়ে কেবল আপনি এই চাকরির জগতে আপনি সফল হতে পারবেন, একজন সুপারস্টার হতে পারেন, অনেকের অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারেন। আর যদি চাকরি পেয়ে যান ভাই, আমাকে একটা ধন্যবাদ দিবেন, আর এই ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও আপনার বন্ধুবান্ধব, ভাই, আত্মীয়স্বজন যারাই এ জগতে আছে তারা উপকৃত হতে পারে। এবং আমাদের এই জব সিলেট পেজ, এটাকে লাইক করে রাখবেন। সিলেটে যত ধরনের চাকরি আছে, এই জব সিলেট বা সিলেটের চাকরি, বাংলায় সিলেটের চাকরি, ইংরেজিতে জব সিলেট লিখলে আপনারা আমাদের ফেসবুক পেজটাকে পেয়ে যাবেন। এই পেজে সিলেটে যত ধরনের চাকরি, আপনি সব ধরনের চাকরির আপডেট এই পেজে পাবেন। আমরা এখান থেকে সব ধরনের মিডিয়া থেকে চাকরির ইনফরমেশনগুলো সম্পূর্ণ বিনা স্বার্থে আপনাদের কল্যাণের উদ্দেশ্যে আমরা এখানে সরবরাহ করে থাকি। আপনারা নিয়মিত আপডেট পেতে জব সিলেটের সাথে যুক্ত থাকবেন, আর এই পেজ এবং এই ভিডিওগুলো শেয়ার করবেন, আমাদেরকে উৎসাহ দিবেন যাতে আমরা ভবিষ্যতে আরও বেশি ঘন ঘন আপনাদের জন্য কার্যকর, আপনার জন্য প্রয়োজনীয় টপিক ওয়াইজ ভিডিও তৈরি করতে পারি, আপনাদের সেবা করতে পারি। ধন্যবাদ।